রুশ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, একই পথে হাঁটছে ইউরোপীয় ইউনিয়ন। পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে আশাবাদী ট্রাম্প, ইউক্রেন জুড়ে হামলায় নিহত 7। গাজায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক বিচার আদালতের। অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে নেসেটে বিলের প্রাথমিক অনুমোদন। যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির কারণেই ভেস্তে গেছে পরমাণু ইস্যুর 5 দফার আলোচনা, অভিযোগ তেহরানের। ইরাকের সঙ্গে দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তির পথে ইরান। অবশেষে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য সম্পর্কে বরফ গলার আভাস। ভারতীয় পণ্যের ওপর শুল্ক 50 থেকে কমে 15% হতে পারে বলছে গণমাধ্যম। এবং মিয়ানমারে জান্তা বাহিনীকে প্রতিরোধে এক হয়ে লড়াই করার সিদ্ধান্ত বিরোধী গোষ্ঠীগুলোর। রাখাইনের মুনাউং দ্বীপের কাছে 20টি যুদ্ধ জাহাজ মোতায়েন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি। ইউক্রেন যুদ্ধ বন্ধে অগ্রগতি না হওয়ায় রাশিয়ার সবচেয়ে বড় তেল উৎপাদনকারী 2 প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার বিষয়টি নিশ্চিত করেন মার্কিন অর্থমন্ত্রী। একই দিন রাশিয়ার ওপর 19তম নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের কথা জানান ইউরোপীয় ইউনিয়নও। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধ বন্ধে সমঝোতায় আসার মতো পরিস্থিতি তৈরি হয়নি মনে হওয়ায় পুতিনের সঙ্গে বৈঠকটি বাতিল করেন তিনি। তবে ভবিষ্যতে এই বৈঠক হবে বলেও জানান ট্রাম্প। যুদ্ধবন্ধে তৎপরতার মধ্যেও ইউক্রেন জুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছেন 7 জন। ইউক্রেনে হামলার মধ্যেই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে রাশিয়া। বুধবার মহড়ার অংশ হিসেবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ও লক্ষ্যবস্তুতে আঘাত হানার ভিডিও প্রকাশ করা হয়। জবাব দিয়েছে ইউক্রেনও। রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কে হামলা চালিয়েছে জেলেনস্কি বাহিনী। এতে একটি বহুতল আবাসিক ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধসে গেছে ভবনের একটি অংশ, আহত হয়েছেন বেশ কয়েকজন। এই সামরিক উত্তেজনার মধ্যেই ইউক্রেন দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সুইডেন সফরে গিয়ে 150টি যুদ্ধবিমান কেনার চুক্তি করেছেন। জেলেনস্কি আশা করছেন আগামী বছর থেকে এই যুদ্ধবিমান ব্যবহার শুরু করতে পারবে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেন যুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্র সফররত ন্যাটো মহাসচিব মার্ক রুটে। বুধবার হোয়াইট হাউসে বৈঠক করেন দুজন। এ সময় ট্রাম্প জানান, যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো সমঝোতায় আসার মতো পরিস্থিতি তৈরি হয়নি মনে হওয়ায় পুতিনের সঙ্গে বৈঠকটি বাতিল করেন তিনি। তবে ভবিষ্যতে এ বৈঠক হবে বলেও জানান। মস্কো কিয়েভ 2 পক্ষই যুদ্ধ বন্ধ করতে চায় বলেও দাবি করেন ট্রাম্প। এদিকে বুধবার রাশিয়ার সবচেয়ে বড় তেল উৎপাদনকারী 2টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, যুদ্ধ বন্ধে পুতিন অস্বীকৃতি জানানোয় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। একই দিন রাশিয়ার ওপর 19তম নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কথা জানায় ইউরোপীয় ইউনিয়ন। রুশ গণমাধ্যম বলছে, নতুন প্যাকেজে চীনের কয়েকটি কোম্পানিকে তালিকাভুক্ত করা এবং রাশিয়ার গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে। চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে মস্কোকে সাহায্য করার অভিযোগ রয়েছে। এর আগে মার্কিন ও রুশ প্রেসিডেন্টের সম্ভাব্য বৈঠকের বিষয়ে মন্তব্য করে মস্কো। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, এখনও 2 দেশের শীর্ষ নেতার বৈঠকের তারিখ চূড়ান্ত হয়নি। এমন বৈঠকের জন্য প্রস্তুতি প্রয়োজন বলে মন্তব্য তার। পেসকভ আরও বলেন, ট্রাম্প কিংবা পুতিন কেউই অযথা সময় নষ্ট করতে চান না। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। গাজায় ক্ষুধাকে ইসরায়েল অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে এক রায়ে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। বুধবার ঐতিহাসিক এক আইনি মতামতে উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে ইসরায়েলকে নির্দেশ দেন আদালত। UNRWA এর বহু কর্মী হামাসের সঙ্গে যুক্ত এমন অভিযোগ প্রমাণে ইসরায়েল ব্যর্থ হয়েছে বলেও জানান আইসিজে। এদিকে অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে একটি বিলে প্রাথমিক অনুমোদন দিয়েছে ইসরায়েলি পার্লামেন্ট। ভঙ্গুর যুদ্ধবিরতিকে স্থিতিশীল করার লক্ষ্যে ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসরায়েলের ফিরিয়ে দেয়া ফিলিস্তিনিদের মরদেহ নিয়ে গাজায় এখন গভীর শোকের আবহ। নিহতদের কারো মুখ চেনা যাচ্ছে না, কারো শরীরে নির্যাতনের দাগ স্পষ্ট। অনেকের দেহাংশ এতটাই বিকৃত যে পরিবারগুলোও তাদের প্রিয়জনদের শনাক্ত করতে পারছে না।
গাজার মানবিক পরিস্থিতি নিয়ে বুধবার ঐতিহাসিক মতামত দিয়েছেন আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজে। আদালত বলেছেন, উপত্যকায় ত্রাণ সহায়তা আটকে দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। গাজার জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে ইসরায়েলকে নির্দেশও দেন আইসিজে। আদালত স্পষ্টভাবে বলেন, ইউএনআরডব্লিউএ এর বহু কর্মী হামাসের সঙ্গে যুক্ত এমন অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে ইসরায়েল। আইসিজের এই রায়কে সম্পূর্ণ অনুমানযোগ্য ও রাজনৈতিক প্রচেষ্টা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসন ফের অভিযোগ করে বলেছে, ইউএনআরডব্লিউএ এখনও ১৪০০-র বেশি হামাস কর্মীকে নিয়োগ করে রেখেছে। গাজা ইস্যুতে আন্তর্জাতিক মহলের নানা চাপের মধ্যেই এক বিতর্কিত সিদ্ধান্ত নিল ইসরায়েল। এবার অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে ইসরায়েলি পার্লামেন্টে একটি বিলে প্রাথমিক অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরোধিতা সত্ত্বেও আইন প্রণেতারা বিলটির পক্ষে ভোট দেন। পশ্চিম তীরকে সংযুক্তকরণের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং আঞ্চলিক মিত্রদেশ জর্ডান। চলমান ভঙ্গুর যুদ্ধবিরতিকে স্থিতিশীল করার লক্ষ্যে ইসরায়েল সফররত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের সঙ্গে বুধবার বৈঠক করেন বিনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী ইঙ্গিত দেন, গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে তুর্কি নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রবেশ মেনে নেবে না তেল আবিব। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ও অতিরিক্ত দাবির কারণেই পরমাণু ইস্যুর ৫ দফা আলোচনা ভেস্তে গেছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, পারস্পরিক স্বার্থ নিশ্চিত না হলে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় ফিরবে না তেহরান। পশ্চিমাদের ক্রমাগত চাপের মুখে ইরাকের কাছ থেকে দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি পেয়েছে ইরান। এদিকে ইরাকের ভূখণ্ডে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণের বাগদাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সম্প্রতি পাল্টাপাল্টি বক্তব্য এসেছে তেহরান ওয়াশিংটনের তরফ থেকে। দেশটিকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখতে কূটনীতিকে প্রাধান্য দেওয়ার যুক্তরাষ্ট্রের ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এবার যুক্তরাষ্ট্রকে একহাত নিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বুধবার মাশহাদে সাংবাদিকদের আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ও অতিরিক্ত দাবির কারণেই আগের ৫ দফা পরোক্ষ পারমাণবিক আলোচনা ব্যর্থ হয়েছে। তিনি সাফ জানান, যতদিন যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থ ও সমমর্যাদার ভিত্তিতে আলোচনায় রাজি না হবে, ততদিন ইরান কোনো নতুন উদ্যোগে অংশ নেবে না। যদিও আরাকচি নিশ্চিত করেন, তেহরান এখনও মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বার্তা বিনিময় করছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ক্রমাগত চাপের মুখে নতুন মিত্র খুঁজছে ইরান। এরই ধারাবাহিকতায় আঞ্চলিক মিত্র ইরাকের কাছ থেকে দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি পেয়েছে তেহরান। বুধবার ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি তেহরানে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মুসাভির সঙ্গে বৈঠকে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আরাজি জোর দিয়ে বলেছেন, কোনো দেশকেই ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইরানের নিরাপত্তা ক্ষুণ্ণ করতে দেয়া হবে না। এদিকে ইরান ইরাক সম্পর্কের দিকেও নজর রাখছে যুক্তরাষ্ট্র। ইরাকের ভূখণ্ডে থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো বাগদাদের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে মার্কিন প্রশাসন। এ ধরনের গোষ্ঠীর নিরস্ত্রীকরণে ইরাকের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। প্রথমবারের মতো ওমান সফরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। দ্বিপক্ষিক সম্পর্ক জোরদার ও আঞ্চলিক স্থিতিশীলতা বাড়ানোর উদ্দেশ্যে বুধবার ওমানের মাসকাটে পৌঁছান তিনি। এর আগে পারস্য উপসাগরীয় ৩ দেশ সফরের অংশ হিসেবে কুয়েত ও কাতারে যান তিনি। ৩ দেশের নেতাদের সঙ্গে এরদোয়ানের আলোচনায় উঠে এসেছে বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা ও মানবিক সহযোগিতার নানা দিক। ওমান সফরের মধ্য দিয়ে প্রথমবারের মতো পারস্য উপসাগরীয় ৩ দেশ সফরের ইতি টানেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। স্থানীয় সময় বুধবার রাজধানী মাসকাটে পৌঁছান তিনি। আল আলাম প্রাসাদে ওমানি সুলতান হাইসাম বিন তারিকের সঙ্গে বৈঠক করেন এরদোয়ান। এতে অংশ নেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের ও জ্বালানি মন্ত্রী আলপারমলান বাইরাক্তার সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আলোচনায় উঠে আসে বাণিজ্য, প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতা সম্প্রসারণের মতো বিভিন্ন বিষয়। এ সময় সুলতানকে তুরস্কের তৈরি বৈদ্যুতিক গাড়ি TOGG উপহার দেন এরদোয়ান, যা তুরস্কের স্থানীয় প্রযুক্তি সক্ষমতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
এর আগে সফরে দ্বিতীয় দিনে কাতারে যান প্রেসিডেন্ট এরদোয়ান। দোহায় আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকে গাজা যুদ্ধবিরতি স্থায়ী করতে যৌথ উদ্যোগ, মানবিক সহায়তা এবং সিরিয়ার পুনর্গঠন প্রক্রিয়ায় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, শিক্ষা, জ্বালানি ও সংস্কৃতি খাতে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। গণমাধ্যম বলছে, কূটনীতির মঞ্চে নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে চায় কাতার, যেখানে দায়িত্ব ভাগ করে নিতে তুরস্ককে যোগ্য সঙ্গী হিসেবে বিবেচনা করছে দেশটি। বিশ্লেষকদের মতে এই সফরের মধ্য দিয়ে তুরস্ক কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারই নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি আঞ্চলিক মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টাও করছে আঙ্কারা। এছাড়া পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে জোরালো সম্পর্ক মধ্যপ্রাচ্যে তুরস্কের প্রভাব বাড়াতে সাহায্য করবে বলেও ধারণা করা হচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। শিথিল হতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্যিক উত্তেজনা। ভারতীয় পণ্যের ওপর ধার্য মার্কিন শুল্ক 50 থেকে কমে 15% হতে চলেছে, এমন তথ্য জানিয়েছে গণমাধ্যম মিন্ট। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন রুশ তেল আমদানি কমাতে সম্মত হয়েছে ভারত। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই তাকে ফোনে একথা জানিয়েছেন। কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে রুশ তেল কেনা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে সেই সময় নয়াদিল্লি সরাসরি ট্রাম্পের এমন দাবি অস্বীকার করে। স্থানীয় সময় মঙ্গলবারও একই দাবি করেন ট্রাম্প। হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিয়ে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ট্রাম্প জানান, এ সময় মোদী তাকে আশ্বস্ত করেছেন যে নয়াদিল্লি মস্কো থেকে এখন তেল আমদানি কমিয়ে দিয়েছে, যদিও এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। আমি ভারতের জনগণকে ভালোবাসি এবং দুই দেশের মধ্যে দারুণ কিছু চুক্তি নিয়ে কাজ চলছে। আজ আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি। তিনি রাশিয়া থেকে তেল খুব বেশি কিনবেন না। আমার মতো তিনিও চান রাশিয়া ইউক্রেন যুদ্ধটা শেষ হোক। আপনারা জানেন তারা রাশিয়া থেকে তেল কেনা অনেক কমিয়ে দিয়েছে এবং আরো কমাতে থাকবে। ট্রাম্পের এমন দাবির কয়েক ঘন্টা পরে এক প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম মিন্ট। প্রতিবেদনে জানানো হয়, আগামী নভেম্বরের আসিয়ান সম্মেলনে সম্ভাব্য যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তির ঘোষণা আসতে পারে। সূত্র জানায়, ভারত ধীরে ধীরে রুশ তেল আমদানি কমানোর প্রস্তাবে সম্মত হতে পারে। বিনিময়ে যুক্তরাষ্ট্র জ্বালানি বাণিজ্যে ছাড় দেবে এবং ভারতীয় রপ্তানিতে শুল্ক কমাবে। মিন্টের প্রতিবেদন অনুযায়ী ভারতীয় পণ্যের ওপর ধার্য করা 50% শুল্ক কমে 15 থেকে 16% নেমে আসতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, চুক্তিতে কৃষি ও জ্বালানি দুই খাতই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। ভারত যুক্তরাষ্ট্র থেকে নন জিএম ভুট্টা ও সয়ামিল আমদানি বাড়াতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ভারতীয় স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর আরোপিত শুল্ক পুনর্বিবেচনা করবে বলে আশা করা হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মিয়ানমারের জান্তা বাহিনীকে প্রতিরোধ করতে এক হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। চলমান পরিস্থিতির মধ্যে রাখাইনের মুনাং দ্বীপে নৌবাহিনীর অন্তত 20টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে জান্তা সরকার। এদিকে দেশটির আগামী নির্বাচনকে ভুয়া ও অবৈধ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। মিয়ানমারে চলমান সংঘাত নতুন মোড় নিয়েছে। সামরিক জান্তার বিরুদ্ধে লড়াইয়ে নতুন পন্থা অবলম্বন করতে যাচ্ছে বিদ্রোহীরা। ঐক্যবদ্ধ জোট গঠনের কথা ভাবছে গোষ্ঠীগুলো। কারেন্ট ন্যাশনাল লিবারেশন আর্মির উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল বাও কিয়াওহে জানিয়েছেন, বিদ্রোহী বাহিনীর মধ্যে এখন সমন্বিত কমান্ড গঠনের প্রস্তুতি চলছে। এ আলোচনায় পিডিএফ ও স্প্রিং রেভলিউশনের নেতারাও যুক্ত ছিলেন। এদিকে রাখাইন রাজ্যে এখন এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে নির্বাচনী প্রচারণা, অন্যদিকে নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েন। মুনাং দ্বীপের উপকূলে অন্তত 20টি জাহাজ ঘিরে রেখেছে পুরো এলাকা। স্থানীয়দের আশঙ্কা, আরাকান আর্মির দখলে থাকা অঞ্চল পুনর্দখলের প্রস্তুতি নিচ্ছে জান্তা সেনারা। এছাড়া থাইল্যান্ড সীমান্ত ঘেঁষা কাইন রাজ্যের কেকে পার্কে বহুদিন ধরে চলা অনলাইন প্রতারণা নেটওয়ার্কের ঘাঁটিতে অভিযানে আটক করা হয়েছে 2000-এর বেশি মানুষ। জব্দ করা হয়েছে 30টি স্টারলিংক স্যাটেলাইট টার্মিনাল। জান্তা বাহিনীর অভিযোগ, কারেন্ট বিদ্রোহী সংগঠনের নেতারাও এতে জড়িত, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে তারা। এদিকে আগামী ডিসেম্বরে দেশটিতে সাধারণ নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়ছে। জান্তা সরকারের নির্বাচনকে ভুয়া ও অবৈধ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছে আসিয়ান পার্লামেন্টারিয়ান্স ফর হিউম্যান রাইটস ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
কয়েক মাসের বিরতির পর এটি দেশটির প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। স্থানীয় সময় বুধবার সকালে উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে এ পরীক্ষা চালানো হয় বলে দাবি দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর। এদিকে উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে জাপান। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। স্থানীয় সময় বুধবার সকালে দেশটির পূর্ব উপকূলের জলসীমায় একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। গেল কয়েক মাসের মধ্যে এটি উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ জানায়, কয়েকটি বস্তু শনাক্ত করা হয়েছে যা স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। এগুলো পূর্ব সাগর অভিমুখে নিক্ষেপ করা হয়। সিউলের কর্মকর্তারা জানান, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩৫০ কিলোমিটার পথ অতিক্রম করেছে। দক্ষিণ কোরিয়ার যৌথ বাহিনী কমান্ডের এক বিবৃতিতে জানা যায়, অতিরিক্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা মাথায় রেখে নজরদারি বাড়ানো হয়েছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাপান। দেশটির নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, উত্তর কোরিয়ার যে কোনো হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তার দেশ। দক্ষিণ কোরিয়ার রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর পাওয়ার পর আমি আমার সূচি পরিবর্তন করেছি। পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট গ্রহণ করেছি। সরকার সর্বাত্মক পদক্ষেপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে রিয়েল টাইম ক্ষেপণাস্ত্র সতর্কতা তথ্য আদান প্রদান। এর আগে মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা জানান, উত্তর কোরিয়ার যে কোনো সামরিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে জাপান। পিয়ংইয়ং এর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে জাপানের নিরাপত্তায় কোনো প্রভাব পড়েনি বলেও জানান তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে সানায়ে তাকাইচির দায়িত্ব গ্রহণে অনেকেই নতুন সম্ভাবনা দেখছেন, আবার কেউ কেউ সংশয়ও প্রকাশ করেছেন। নেতৃত্ব পরিবর্তন ঘিরে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে নতুন প্রত্যাশা। স্থানীয় সময় মঙ্গলবার সকালে টোকিওর রাস্তায় হাতে হাতে পত্রিকার বিশেষ সংস্করণ বিলি হতে দেখা যায়। পত্রিকার প্রধান শিরোনাম, জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। নাগরিকদের অনেকে বলছেন, বছর ধরে চলা রাজনৈতিক স্থবিরতা ও টালমাটাল অর্থনীতির বাস্তবতায় তাকাইচি হয়ে উঠতে পারেন নতুন পরিবর্তনের প্রতীক। চারপাশে তাকালে মনে হয় সমাজে নারীর অগ্রযাত্রায় জাপান এখনো পিছিয়ে। তাই প্রথম নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয় নারীর অবস্থান আরও এগিয়ে যাবে বলেই আমি আশা করছি। বিশ্বের অনেক দেশ জাপানের নারীদের সামাজিক অগ্রগতি নিয়ে সমালোচনা করে থাকে। সেই প্রেক্ষাপটে একজন নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ আশা ও প্রত্যাশার প্রতীক। আশা করি তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করবেন, রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। তাকাইচির বিজয়কে জাপানের সামাজিক চিন্তা ও ক্ষমতার কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ মানসিক পরিবর্তনের সূচনা হিসেবেও দেখছেন কেউ কেউ। একজন নারী হিসেবে তাকাইচির দায়িত্ব গ্রহণে আমি আনন্দিত। তিনি যে বার্তা দিচ্ছেন এবং যেভাবে এগোচ্ছেন তার মধ্য দিয়ে নিজেকে সফলভাবে প্রমাণ করবেন। নতুন নেতৃত্বের ঘোষণার পর টোকিওর শেয়ার বাজারে আশাবাদী সাড়া মিলেছে। আশা করি নতুন প্রধানমন্ত্রী নানা সংকট সঠিকভাবে সামলাবেন। বর্তমানে মূল্যস্ফীতি বেড়েছে, জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। আমি আশা করি এই পরিস্থিতি মোকাবেলায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। আশা ও সংশয় নিয়ে নতুন প্রধানমন্ত্রীকে ঘিরে জনমনে এখন এক ধরনের মিশ্র অনুভূতি দেখা যাচ্ছে। একদিকে রক্ষণশীল রাজনীতির ইতিহাস ছাপিয়ে নারী নেতৃত্বের নতুন অধ্যায়, অন্যদিকে সংসদের নিয়ন্ত্রণ ও নীতিগত চ্যালেঞ্জ। তাকাইচি সত্যিকারের রূপান্তরের সূচনা করতে পারবেন কিনা সেই অপেক্ষায় দেশবাসী। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। অভিবাসী বিরোধী অভিযান ঘিরে যুক্তরাষ্ট্রে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। নিউ ইয়র্কের ম্যানহাটনের চায়না টাউনে নকল পণ্য বিরোধী অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আটক করা হয় কয়েকজনকে। এদিকে পোর্টল্যান্ডে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে আদালতের অনুমতির পর নতুন করে প্রতিবাদ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে নিউ ইয়র্কের ম্যানহাটনের চায়না টাউনের ক্যানাল স্ট্রিটের ব্যস্ত এলাকায় হঠাৎ করে অভিযান শুরু করে ফেডারেল এজেন্টের সদস্যরা। নকল পণ্য বিক্রির অভিযোগে একাধিক স্টল ঘিরে ফেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে পথচারী ও বিক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এক বিক্রেতাকে আটক করা হলে দেখা দেয় তীব্র উত্তেজনা। মুহূর্তের মধ্যে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘিরে ফেলে স্থানীয় বাসিন্দারা। পরে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করে অভিযান অব্যাহত রাখা হয়। আইন প্রয়োগকারী সংস্থার দাবি, এই অভিযান শুধু অভিবাসন বিধি লঙ্ঘনের জন্য নয়, বরং আন্তর্জাতিক ব্র্যান্ডের নকল পণ্যের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপের অংশ। কর্তৃপক্ষ জানিয়েছে, নকল পণ্যের চক্র ভেঙে দেওয়া না পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। নিউ ইয়র্কে উত্তেজনার মধ্যেই পোর্টল্যান্ডে ফেডারেল এজেন্ট মোতায়েনের বিষয়ে আদালতের অনুমতির পর নতুন করে শুরু হয়েছে প্রতিবাদ। অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে রাস্তায় নামেন শত শত মানুষ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এবার নিজ প্রশাসনের কাছে $23 কোটি ক্ষতিপূরণ দাবির সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে হওয়া মামলার ক্ষতিপূরণ হিসেবেই এমন পদক্ষেপ বলে জানায় মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও জরিমানা দাবি করেননি ট্রাম্প। বিশাল অঙ্কের শুল্কারোপ, গণহারে কর্মী ছাঁটাই, বিশ্ববিদ্যালয়ের তহবিল স্থগিতের মতো আলোচিত নানা সিদ্ধান্তের পর এবার নিজ প্রশাসনের কাছেই ক্ষতিপূরণ হিসেবে $23 কোটি দাবি করার কথা ভাবছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। এর ভিত্তিতে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, নির্বাচনের আগে তার বিরুদ্ধে হওয়া হয়রানিমূলক ফেডারেল মামলার ক্ষতিপূরণ চাইতে পারেন তিনি। বলেন, এমনটা হলে নিজেকেই নিজে জরিমানা দেওয়ার মতো ব্যাপার ঘটবে। যদিও ব্যক্তিগত স্বার্থে দেশের মানুষের করের টাকা ব্যবহার করার কোনো ইচ্ছা নেই বলে জানান ট্রাম্প। 2016 সালের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ এবং ক্ষমতা ত্যাগের পর গোপন নথি হস্তান্তর না করার অভিযোগ সহ ট্রাম্পের বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের করেন তার পূর্বসূরি জো বাইডেন, যেগুলো 2024 সালের নির্বাচনে জয়ের পর খারিজ করা হয়। তবে এই মামলাগুলোর জন্য বেশ হয়রানির মুখোমুখি হতে হয়েছে বলে মঙ্গলবার দাবি করেন ট্রাম্প। যতদূর পর্যন্ত মামলা মোকদ্দমা নিয়ে কথা হচ্ছে, হয়রানি করার জন্য বিচার বিভাগের কাছে আমি বড় একটা অঙ্ক পাই। যদিও অর্থের প্রতি আমার কোনো আগ্রহ নেই, তবে দেশের কাছ থেকে আমি যদি ক্ষতিপূরণ হিসেবে কিছু নেই, তা আমি দান করে দেব। এ বিষয়ে ট্রাম্পের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপগুলো নিয়ে কিছু জানা না গেলেও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, 2023 ও 24 সালে তিনি দুটি প্রশাসনিক দাবি দায়ের করেন, যা সাধারণত মামলা দায়েরের মাধ্যমে ক্ষতিপূরণ দাবির আগে করা হয়। এ অবস্থায় ট্রাম্প নিজের কাছে নিজেই অর্থ দাবি করতে চলেছেন বলেই ধারণা গণমাধ্যমের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। 3 দিন বন্ধ থাকার পর বুধবার পুনরায় খুলে দেয়া হয়েছে ফ্রান্সের বিখ্যাত লুভ্রে মিউজিয়াম। জাদুঘরে ডাকাতির ঘটনায় রাজমুকুট সহ দুষ্প্রাপ্য গহনা খোয়া গেছে। এতে ক্ষতির পরিমাণ আনুমানিক $102 মিলিয়ন বা প্রায় 1247 কোটি টাকা। ফরাসি প্রসিকিউটর লর বেকো জানান, চুরি হওয়া 8টি রাজকীয় অলংকারের মধ্যে ছিল 19 শতকের রানী মেরি অ্যামেলি ও রানী হটসের টিয়ারা ও কানের দুল। এর আগে স্থানীয় সময় রোববার সকালে জাদুঘর খোলার পরপরই মাত্র 7 মিনিটের মধ্যে গ্যালারি দ্য অ্যাপোলন অংশে প্রবেশ করে ডাকাত দল। এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে লুভ্রে কর্তৃপক্ষ। কেরালায় ভারতের রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার অবতরণের পর ধসে পড়ে হেলিপ্যাডের একাংশ। স্থানীয় সময় বুধবার প্রামাদম স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 4 দিনের সফরে কেরালায় গেছেন। অবতরণের সময় নবনির্মিত কংক্রিটের হেলিপ্যাডের একাংশ ধসে গিয়ে চাকা আটকে যাওয়ায় হেলিকপ্টারটি একদিকে হেলে পড়ে। রাষ্ট্রপতির বহরের কেউ এতে আহত হননি। পুলিশ জানায়, রাষ্ট্রপতির সফর সূচিতে প্রমাদম স্টেডিয়ামে অবতরণের বিষয়টি শেষ মুহূর্তে ঠিক হয়, আর তড়িঘড়ি করে মঙ্গলবার রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়। ভারতের রাজধানী নয়াদিল্লির বায়ু দূষণ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বায়ুমান সূচকে শহরটির অবস্থা অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সুপ্রিম কোর্ট পরিবেশ বান্ধব আতশবাজি ব্যবহারের অনুমতি দিলেও অনেকেই তা মানেননি বলে অভিযোগ উঠেছে। শীতের আগে দূষণ বেড়ে যাওয়ায় হাসপাতালে বাড়ছে শ্বাসকষ্টের রোগী। দীপাবলির উৎসব শেষে নতুন ভোরে সূর্য ওঠার আগেই ধোঁয়ার চাদরে ঢেকে যায় নয়াদিল্লি। রাস্তাঘাট, ভবন, এমনকি ঐতিহাসিক ইন্ডিয়া গেটও মিলে যায় ধূসর কুয়াশায়। এতটাই ঘন ধোঁয়ায় আচ্ছন্ন যে দিন আর রাতের পার্থক্য বোঝা দুষ্কর। সুইস পর্যবেক্ষণ সংস্থা IQAir জানিয়েছে, দিল্লির বায়ুর মান সূচক ছুঁয়েছে 466।
যা বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীর তালিকায় আবারও শীর্ষে রেখেছে শহরটিকে। বায়ুর এই দূষণ অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে বলে সতর্ক করেছে সংস্থাটি। বাতাস এখন খুবই খারাপ, কাছের জিনিসও ঠিকমতো দেখা যাচ্ছে না। দীপাবলির পরই এই অবস্থা হয় প্রতি বছর, কিছুই পরিবর্তন হচ্ছে না। গুগলে দেখলাম বাতাসের মান 300-র উপরে। এটা মানুষের জন্য খুব ক্ষতিকর। এমন পরিস্থিতি স্বাস্থ্যের জন্য ভয়াবহ। দেশটির সুপ্রিম কোর্ট কয়েকদিন আগেই রাজধানীতে আতশবাজির নিষেধাজ্ঞা শিথিল করে সীমিত সময়ের জন্য পরিবেশ বান্ধব বাজি ব্যবহারের অনুমতি দেন, যা থেকে প্রচলিত আতশবাজির তুলনায় 30 থেকে 50% কম বিষাক্ত গ্যাস নির্গত হয় বলে দাবি করা হয়। তবে বাস্তবে উৎসবের রাতে এসব নিয়ম মানেননি অনেকেই। ফলে আগের বছরের মতোই এবারও বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। দিল্লি সরকারের হিসেবে আতশবাজির ধোঁয়া ছাড়াও যানবাহনের ধোঁয়া, নির্মাণ কাজের ধুলাবালি এবং কৃষিখাতে আগুনের ধোঁয়া মিলেই তৈরি হচ্ছে ঘন কণায় ভরা বিষাক্ত বাতাস। 20 মিলিয়নের বেশি বাসিন্দার এই নগরে শীতের আগে দূষণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে শ্বাসকষ্টের রোগীও বাড়ছে। শিউলি রোজার, সময় সংবাদ। শ্রীলঙ্কায় নিজ অফিসে বন্দুক হামলায় এক বিরোধী রাজনীতিবিদ নিহত হয়েছেন। বুধবার উপকূলীয় শহর ওয়েলিগামার কাউন্সিল চেয়ারম্যান লাসান্তা বিক্রমাসিকারা অফিসে ভোটারদের সঙ্গে বৈঠক করছিলেন। ঠিক তখনই এক বন্দুকধারী ভেতরে ঢুকে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলি চালানোর সঙ্গে সঙ্গে পালিয়ে যায় হামলাকারী। পুলিশ বলছে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। অস্ত্রধারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। বিক্রমাসিকারা বিরোধী দল এসজেবির সদস্য ছিলেন। ওয়েলিগামা কাউন্সিলের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন দলের সঙ্গে তীব্র ক্ষমতার লড়াই চলছিল বেশ কিছুদিন ধরে। প্রেসিডেন্ট দিশানায়েকের সরকার ক্ষমতা গ্রহণের পর এটি দেশটির প্রথম কোনো রাজনীতিবিদ হত্যার ঘটনা। নাইজেরিয়ায় জ্বালানি নির্বাহী ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত 35 জন নিহত হয়েছেন। বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় নাইজার অঙ্গরাজ্যে এই দুর্ঘটনা ঘটে। ফেডারেল রোড সেফটি কর্পস জানায় ট্যাঙ্কারটি সড়ক থেকে ছিটকে পড়ার পরপরই আগুন ধরে যায়। দগ্ধ আরও কয়েকজনকে ফেডারেল মেডিকেল সেন্টার বিদা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। নাইজার অঙ্গরাজ্যের গভর্নর নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ট্যাঙ্কার উল্টে যাওয়ার পর কিছু মানুষ তেল সংগ্রহের চেষ্টা করছিলেন, সেই সময় বিস্ফোরণ ঘটে। উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 63 জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় বুধবার রাজধানী কাম্পালা গুলু মহাসড়কে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গভীর রাতে মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দুটি বাস একসঙ্গে অন্য যানবাহনকে ওভারটেক করার সময় মুখোমুখি ধাক্কা খায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উগান্ডার পুলিশ জানায়, বেপরোয়া ও অসাবধানতামূলক ওভারটেকিং দেশটিতে সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলোর একটি। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। মালদ্বীপে শুরু হয়েছে হোটেল এশিয়া এক্সিবিশন অ্যান্ড ইন্টারন্যাশনাল কুলিনারি ফেয়ার 2025। এতে 48টি দেশের 300টিরও বেশি রিসোর্ট, হোটেল ও খাবার সংশ্লিষ্ট পেশাজীবী অংশ নিয়েছেন। 3 দিনব্যাপী এই মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। রাজধানী মালের পাশে হুলহুমালে সিনথেটিক ট্রাকে আয়োজিত মেলার আয়োজন করে মালদ্বীপ এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সার্ভিসেস সেন্টার। উদ্বোধন করেন মালদ্বীপের পর্যটন ও পরিবেশ মন্ত্রী তারিক ইব্রাহিম এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। অংশগ্রহণকারীরা জানান, এই আয়োজন বিশ্বজুড়ে খাবার ও পানীয় শিল্পের উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের এক অনন্য সুযোগ। চীনের হামলা থেকে রক্ষা পেতে পাহাড় কেটে তৈরি করা হয়েছিল তাইওয়ানের ঝাইশান টানেল। যুদ্ধে সেই বাংকারেই এখন বাজছে সুরের ধ্বনি। চেলো আর ভায়োলিনে মুখরিত হয়েছে কিনমেন টানেল মিউজিক ফেস্টিভ্যালের 17তম আসর। টানেলের ওপর ভাসমান সঙ্গীত পরিবেশনা, এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে ব্যস্ত আগত দর্শনার্থী ও পর্যটকরা। পাশাপাশি মুহূর্তটিকে ক্যামেরা বন্দি করে নিচ্ছেন অনেকে। সৌন্দর্য এবং সঙ্গীতের এমন মিশেলের দেখা মিলল তাইওয়ানের কিনমেন দ্বীপে টানেল মিউজিক ফেস্টিভ্যাল উপলক্ষে।
2 দিন ব্যাপী এই উৎসবে 6টি কনসার্টে অংশ নেন শতাধিক শ্রোতা। শিল্পীরা রঙিন আলোয় ভাসমান ছোট নৌকায় বসে পরিবেশন করেন মোৎসার্ট, বিথোভেনসন, ঐতিহ্যবাহী তাইওয়ান ও চীনা সুর। আয়োজকরা জানান মাত্র 2 মিনিটে বিক্রি হয়ে যায় 1200 টিকিট। আমরা এই টানেলকে নতুন জীবন দিয়েছি। এটি আর কেবল একটি পর্যটন কেন্দ্র নয় যেখানে মানুষ আসে, দেখে চলে যায়। আমরা এর ভেতর এক নতুন প্রাণ সঞ্চার করেছি, যাতে কেউ যখন ভেতরে প্রবেশ করবে সঙ্গীতকে অনুভব করতে পারবে। এই সঙ্গীতই বলে টানেলের গল্প, শেখায় শান্তির মূল্য, আর সেই বার্তায় পৌঁছে দেয় সমগ্র পৃথিবীতে। চীনের জিয়ানমেন ও চুয়ানঝৌ শহরের উপকূল সংলগ্ন কিনমেন দ্বীপে অবস্থিত ঝাইশান টানেল একসময় ছিল সামরিক সরঞ্জাম রাখার জায়গা। 1949 সালের গৃহযুদ্ধের পর তাইওয়ানের নিয়ন্ত্রণে আসা এই দ্বীপে বহু বছর ধরে চলেছে চীনা কামান হামলা। আজ সেই যুদ্ধচিহ্নই পরিণত হয়েছে সঙ্গীতায়োজনের মিলন মেলায়। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। ইরাকের রাজধানী বাগদাদে শুরু হয়েছে দেশটির সবচেয়ে বড় বৃক্ষরোপণ অভিযান। বায়ুদূষণ রোধ ও বৈশ্বিক উষ্ণতা কমানোই এই অভিযানের মূল লক্ষ্য। কেবল রাজধানী বাগদাদে 3 লাখের বেশি গাছ লাগানোর লক্ষ্য কর্তৃপক্ষের। শহরের বিভিন্ন সড়ক, পার্ক ও সরকারি স্থাপনায় একযোগে গাছ লাগাচ্ছেন স্বেচ্ছাসেবক, বাগদাদ মেয়র কার্যালয়ের কর্মী ও ফেডারেল পুলিশ সদস্যরা। এমন চিত্রের দেখা মিলল ইরাকের রাজধানী বাগদাদে। বায়ুদূষণ রোধ ও বৈশ্বিক উষ্ণতা কমানোর লক্ষ্যে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে ইরাক সরকার। বাগদাদ মেয়র কার্যালয়ের মুখপাত্র উদাই আল জান্দিল জানান, শরৎ মৌসুমে শুরু হওয়া এই অভিযানে 3 লাখেরও বেশি গাছ লাগানো হবে। পরিবেশ কর্মীরা বলছেন, কংক্রিটে ঘেরা শহরগুলোতে এমন অভিযানের মাধ্যমে শুধু সৌন্দর্যই বাড়ে না, বরং বাতাসে কার্বন নিঃসরণও উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তাদের মতে, নাগরিকদের অংশগ্রহণ থাকলে নগর পরিবেশ টেকসই উন্নয়নের পথে এগোবে। বাগদাদের এই প্রচারণা এবং আরো অনেক কিছু প্রয়োজন। মূল কারণ হলো দূষণ, বিশেষ করে ক্রমবর্ধমান গাড়ি এবং ব্যক্তিগত বিদ্যুৎ জেনারেটরের সংখ্যা, যার উপর মানুষ নির্ভরশীল। প্রতিটি গাড়ির জন্য কমপক্ষে 4টি গাছের প্রয়োজন। বলা হয় যে বাগদাদে আমাদের প্রায় 30 লাখ গাড়ি আছে, তাই আমাদের প্রায় 12 লাখ গাছের প্রয়োজন। জাতিসংঘের 2022 সালের প্রতিবেদনে ইরাককে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত 5 দেশের একটি হিসেবে চিহ্নিত করা হয়। একই সঙ্গে পানি সংকটে ভোগা 39তম দেশ ইরাক। চ্যালেঞ্জ মোকাবেলায় ইরাক সরকারের এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। নাইজেরিয়ার স্থানীয় কারিগররা এখনও ধরে রেখেছেন ঐতিহ্যবাহী পনির তৈরির পদ্ধতি। প্রজন্মের পর প্রজন্ম ধরে পনির তৈরি করছেন তারা। এই শিল্প আজও গ্রামীণ জীবিকার মূল ভিত্তি, যা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণেরও প্রতীক হয়ে উঠেছে। ছোট্ট রান্নাঘরে 35 বছর ধরে পনির বানিয়ে আসছেন আহমেদ ইয়াবো। মায়ের কাছ থেকে শেখা কৌশলই এখন তার জীবনের একমাত্র পেশা। গরুর দুধ গরম করে তাতে যোগ করা হয় সডম অ্যাপল গাছের রস। প্রাকৃতিক জমাট বাঁধার উপাদান হিসেবে ব্যবহৃত হয় এটি। 8 ঘন্টার মধ্যেই তৈরি হয় স্থানীয়ভাবে জনপ্রিয় ঐতিহ্যবাহী পনির। দুধ সরবরাহ আসে স্থানীয় খামার থেকে, তবে নিরাপত্তার কারণে সরাসরি সংগ্রহ কমে গেছে। ফলে এখন অনেকেই মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভর করছেন। তবুও নাইজেরিয়ার ইলোরিনের পনিরের চাহিদা অটুট। উৎপাদনকারীরা জানান, পর্যটকরাই তাদের সবচেয়ে বড় ক্রেতা। আমি ছোটবেলা থেকেই এই কাজ করছি, বিয়ের আগেও করতাম। সবাই এটা খেতে পছন্দ করে, ভ্রমণকারীরাও নিয়ে যায়। অন্যদিকে নাইজেরিয়ার শহুরে এলাকায় পনিরের স্বাদ বদলে দিয়েছে আধুনিকতা। উওর রেস্তোরাঁয় এক শেফ এখন মোজরেলা চিজ ব্যবহার করেন পিৎজা ও পেস্ট্রিতে। এলাকায় মোজরেলা চিজই বেশি জনপ্রিয় বলে জানান তিনি, যার কারণে পিৎজা হাট আর রেস্টুরেন্টের পরিমাণও অনেক বেড়েছে। কোয়ারা রাজ্যের ব্যস্ত বাজারে এখনও জমজমাট স্থানীয় পনিরের বেচাকেনা। ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন 200 থেকে 500 হাজার নাইরা পর্যন্ত বিক্রি হয় এই পণ্য। কেউ ভাজা পনির খেতে পছন্দ করেন, কেউ আবার রান্না করেন ঝোলে বা স্টুতে। মাংসের দামের কাছাকাছি হলেও পনিরে পুষ্টিগুণ বেশি, তাই মানুষ এখন এটা দিয়েই রান্না করে বলে জানান বিক্রেতারা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অসহায় কুকুরের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে, যার নাম পাপি যোগা ক্লাস, যেখানে কুকুরের ভয় কাটাতে ক্লাস নেওয়া হয়। পরে অনেকেই কুকুর দত্তক নিয়ে যান। এই যোগা ক্লাসের ফির একটি অংশ ব্যয় করা হয় পশু আশ্রয় কেন্দ্রের চিকিৎসা ও খাবারের পেছনে। ইয়োগা ম্যাটে ব্যায়াম নয়, চলছে আদর আর খুনসুটি। এ চিত্র সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি ইয়োগা স্টুডিওর, যেখানে মানুষ শরীর চর্চা করছে, অন্যদিকে কুকুরছানারা ছড়াচ্ছে হাসি আর আনন্দ।
উদ্ধারকৃত কুকুরের নতুন ঘর খুঁজে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দুবাইয়ের স্বনামধন্য ব্র্যান্ড ইওপি। অনেকেই প্রথমে কুকুর ভয় পান, কিন্তু এই ইয়োগা স্টুডিওতে ক্লাস শেষে ভয়টা ভালোবাসায় বদলে যায়। অংশগ্রহণকারীরা বলেন, শুধু শরীর চর্চা নয়, মানসিক প্রশান্তির এক নতুন অভিজ্ঞতা হয় এখানে। এটা একটা দারুণ অভিজ্ঞতা। আমি তো যোগা করতে পারি না, কিন্তু কুকুরটা বুকে উঠে বসেছিল, মনে হচ্ছিল আমার মনটা হালকা হয়ে গেছে। ইয়োগা মানেই শান্তি, আর কুকুরছানারা সেখানে যোগ করেছে আনন্দ। অনেকেই দুঃসময়ে ইয়োগা স্টুডিওতে এসে হাসি মুখে বের হয়ে যান, কখনো কখনো কুকুর দত্তকে নিয়ে যান। ওদের ভালোবাসা এমন, মনে হয় পুরো দুনিয়াটা হাসছে। অনেকে আছেন যারা বিচ্ছেদের পরে বা দুঃখ পাওয়ার পর এখানে আসেন এবং মুখে হাসি নিয়ে বেরিয়ে যান। মাঝে মাঝে কুকুর দত্তক নেন। পাপি ইয়োগা ক্লাসের ফি 250 দিরহাম, যার একটি অংশ ব্যয় হয় পশু আশ্রয় কেন্দ্রের চিকিৎসা ও খাবারের পেছনে। এ পর্যন্ত 15টি উদ্ধার হওয়া কুকুর পেয়েছে নতুন ঘর ও পরিবার। শিউলি রোজা, সময় সংবাদ। শেষ পর্যন্ত মায়ামিতে হচ্ছে না লা লিগার ম্যাচ। একরকম বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হলো হ্যাভিয়ের তেবাস বাহিনীকে। স্পেন জুড়ে তীব্র প্রতিবাদের মুখে বার্সেলোনা ভিলারিয়াল ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। এদিকে এই ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সমর্থকদের মাঝে। অনেকে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও বিপরীত মতও বেশ সরব। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বল পায়ে দৌড়াচ্ছেন লামিন ইয়ামাল। লিওনেল মেসির শহরে ক্লাব বার্সেলোনার পতাকা উড়ছে পথ পথ করে। সমর্থকরা গলা ফাটাচ্ছেন কাতালোনিয়ান ক্লাবের জন্য। না, স্বপ্ন নয়, এটা প্রায় বাস্তব হয়েই গিয়েছিল। ইতিহাসে প্রথমবার লা লিগার ম্যাচ ইউরোপের বাইরে বের করার পরিকল্পনা এঁটেছিলেন হেভিয়ার তেবাস এবং সহযোগী প্রতিষ্ঠান রেলেভেন্ট। কিন্তু স্পেন জুড়ে ক্লাব এবং সমর্থকদের তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। এ মৌসুমে অন্তত ইউরোপের বাইরে যাওয়া হচ্ছে না লা লিগার। ইউরোপিয়ান ফুটবলের আন্তর্জাতিকীকরণ এবং যুক্তরাষ্ট্রের বাজার ধরার যে প্রকল্প হাতে নিয়েছিল তেবাসরা, অঙ্কুরেই শেষ হয়ে গেল তা। রেলেভেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত স্প্যানিশ ক্লাবগুলোর প্রতিবাদ এবং সমর্থকদের মুখ ফিরিয়ে নেওয়ার হুমকির কারণেই আপাতত ম্যাচটি স্থগিত করেছেন তারা। বিপরীত ভাবনাও আছে এই সিদ্ধান্ত নিয়ে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা রীতিমতো হতাশ এমন ঘোষণায়। আমার খুবই খারাপ লাগছে। আমি ভেবেছিলাম দারুণ একটা ম্যাচ দেখতে পারবো। বার্সেলোনা এবং ভিয়ারিয়াল দেখতে পারতো এখানে তাদের কত সমর্থক আছে। কারো জন্যই এই সিদ্ধান্ত ভালো হলো না। আপাতত বন্ধ হলেও পরিকল্পনাটিকে এখনই একেবারে বাতিল করে দিচ্ছে না রেলেভেন্ট। আগামীতে আবারও তারা চেষ্টা করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রুশ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা। একই পথে হাঁটছে ইউরোপীয় ইউনিয়ন। পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে আশাবাদী ট্রাম্প। ইউক্রেন জুড়ে হামলায় নিহত 7। গাজায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। ঐতিহাসিক রায় আন্তর্জাতিক বিচার আদালতের। অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে নেসেটে বিলের প্রাথমিক অনুমোদন। এবং মিয়ানমারে জান্তা বাহিনীকে প্রতিরোধে এক হয়ে লড়াই করার সিদ্ধান্ত বিরোধী গোষ্ঠীগুলোর। রাখাইনের মুনাউং দ্বীপের কাছে 20টি যুদ্ধ জাহাজ মোতায়েন। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন জিনা তারা জশোয়া। ধন্যবাদ অর্জিতা। সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।